Assalamu alaikum, dear student of the first year of the Department of English. All of you are welcome to the explain of a great place written by Francis Bacon. আচ্ছা, ফ্রান্সিস বেকনের লেখা যে অফ গ্রেট প্লেস, এই যে লেখাটা, এই লেখাটার যে আমরা ব্যাখ্যা পড়ব, লাইন টু লাইন, শব্দ টু শব্দ পড়ব, প্যারা টু প্যারা, প্রত্যেকটা প্যারা আলাদা আলাদা করে পড়ব, এই অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের শব্দার্থ সুবিধার জন্য আমরা এই অংশটা পড়ব। আচ্ছা, অফ গ্রেটনেস এর মানে কি? উচ্চপদ, উচ্চপদের দায়িত্ব, উচ্চপদের করণীয়, উচ্চপদের কি কি মানে পরিস্থিতি তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা একটা সময় বিশেষ ক্যাডার হয়ে উচ্চপদে তোমরা অসীন হবে এবং এইখান থেকে অভিজ্ঞতা লাভ, যে জ্ঞানটুকু পাবে, এইটা তোমরা এখানে প্রয়োগ করতে পারবে। আচ্ছা, আমরা তাহলে শুরুতেই যদি শুরু করে দিই যে আমরা কিভাবে এটা পড়ছি। এখানে আমরা যদি একটু দেখি, ফ্রান্সিস বেকনের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে, তিনি একটা কথা যখন উপস্থাপন করেন, এই কথার পিছনে তিনটি করে যুক্তি প্রদান করেন, তিনটি করে উদাহরণ প্রদান করেন এবং তিনটি করে করণীয় কাজ এগুলো প্রদান করেন। মানে তিনটে ধাপে কিন্তু উনি বিষয়গুলো তুলে ধরেন। এইখানে আমরা তার প্রয়োগটা যদি দেখার চেষ্টা করি, ম্যান ইন গ্রেট প্লেস, একজন উচ্চপদের ব্যক্তি, আর থ্রাইস সার্ভেন্ট। আচ্ছা, তিন ধরনের হচ্ছে দাস। এই তিন ধরনের দাসগুলোর মধ্যে কোথায় কোথায় কোন কোন জায়গার দাস? সার্ভেন্ট অফ সভারেন অর স্টেট। আচ্ছা, এই একটা দাস পাইলাম আমরা। এক নম্বর দাসত্ব কোথায় বললো? সার্বভৌমত্বের বা রাজার অথবা রাষ্ট্রের সে গোলাম। এরপর হচ্ছে সার্ভেন্ট অফ ফেম, যে তার খ্যাতি ধরে রাখতে হবে, যে খ্যাতি অর্জন করার হচ্ছে গোলাম, এটা দুই নম্বর আমরা পাইলাম। অ্যান্ড সার্ভেন্ট অফ বিজনেস, এবং তার কাজ বা ব্যবসা বা তার হচ্ছে দায়িত্বের গোলাম। এই যে তিনটা ধাপে কিন্তু সে বলল যে একজন উচ্চপদের ব্যক্তির মানে তিন ধরনের দায়িত্ব, তিন ধরনের সে অব্লিগেশন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। তিন ধরনের সে বাধ্যবাধকতা কোথায়? সে রাষ্ট্রের প্রতি বাধ্য থাকতে হবে তাকে। এই যে যখন কোনো একজন ব্যক্তি বড় একটি পোস্টে যাবে, যখন তোমরা বড় একটি পোস্টে যাবে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই হচ্ছে ওই তিনটি জায়গায় তোমাকে কি করতে হবে? বাধ্যবাধকতা ফেস করতে হবে। যেমন রাষ্ট্র তোমাকে যেভাবে চাইবে, যেমন বড় পদে, বিশেষ করে তোমরা যদি কেউ ইউনো হও বা মানে যখন এডিসি বা ডিসি হবে, এই যে রাষ্ট্র যেভাবে চাইবে, তোমার ইচ্ছা কিন্তু তুমি এখানে প্রয়োগ করতে পারবে না। রাষ্ট্র যেভাবে চাইবে সেভাবে তোমাকে প্রয়োগ করতে হবে। সুতরাং তোমার ইচ্ছা মতো যেহেতু কাজ করতে পারছো না তুমি, সুতরাং তুমি রাষ্ট্রের দাস। এই দাসত্ব কিন্তু রাষ্ট্রে করতে হবে। ইভেন তুমি ধীরে ধীরে অনেক কাজ করে অনেক খ্যাতি অর্জন করবে, এই যে খ্যাতি যেন নষ্ট না হয়, এইটা তোমাকে কনসার্ন থাকতে হবে। একটা কাজ করতে যাবে, তোমার মনে হবে যে এই কাজটা করলে আমার খ্যাতি নষ্ট হতে পারে, সুতরাং তুমি এটা করবে না। এই যে তোমার এই যে অব্লিগেশন গুলো কিন্তু থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কাজ তোমাকে করতেই হবে, কারণ অফিসের দেখা যাবে যে হিউজ পরিমাণ কাজ থাকবে, এই কাজগুলো তোমাকে সবই শেষ করতে হবে। এখন এই কাজের প্রতি তুমি মানে হচ্ছে কাজের মধ্যে আটকে থাকবে। এখন আমরা দেখলাম তিন ধরনের সার্ভেন্ট, একজন উচ্চপদের ব্যক্তি, অ্যাসো দে হ্যাভ নো ফ্রিডম। আবার দেখবা যে তিন ধরনের এখানে কি দেখাচ্ছে, যুক্তি দেখাচ্ছে। কারণ কারণ কি? যেহেতু তারা কি হ্যাভ নো ফ্রিডম, তাদের কোনো স্বাধীনতা থাকে না, তাদের কোনো স্বাধীনতা থাকে না। নাইদার ইন দেয়ার পার্সন, এমনকি ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, অর ইন দেয়ার অ্যাকশন, এমনকি তাদের কাজেরও স্বাধীনতা থাকে না। ব্যক্তিগত স্বাধীনতা কেমন? তোমার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু তোমার একটা হচ্ছে সেমিনারে অথবা রাষ্ট্রীয় কোনো হচ্ছে কোনো অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে, তুমি কোনোভাবে যেতে পারবে না, তোমাকে এই কাজ করে তারপরে যেতে হবে। সাপোজ ধরো একজন যারা হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে, সাপোজ ধরো একজন এএসপি হয়েছে, সরাসরি কিন্তু এএসপি হয়। আচ্ছা, এএসপি হয়েছে, এখন কোন একটা জায়গায় অকারেন্স ঘটেছে, রাত সেটা 1টা 2টা 10টা 12টা যাই হোক, তোমার কিন্তু সেখানে যেতে হবে। এখানে কিন্তু 24 ঘন্টা ডিউটির অধীনে থাকে তারা, এই জন্য তাদের কাজেরও কোনো থাকে না, অ্যান্ড দেয়ার টাইম, এবং সময়েরও কোনো স্বাধীনতা থাকে না। তাহলে কিসের স্বাধীনতা থাকে না? তাদের কোনো স্বাধীনতা যে থাকে না, এখানে দে হ্যাভ নো ফ্রিডম। এখানে দেখো আরেকটা বিষয় বললো, স্বাধীনতা থাকে না। তারা তো সার্ভেন্ট, কয় টাইপের সার্ভেন্ট? তিন ধরনের সার্ভেন্ট। স্বাধীনতা থাকে না, তাহলে কি কি স্বাধীনতা থাকে না? ইন দেয়ার পার্সন, ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, তাদের কর্মের স্বাধীনতা থাকে না, ইভেন তাদের সময়ের স্বাধীনতা থাকে না। এখানে কিন্তু আমরা তিনটা বিষয়ের তিনটা উদাহরণ দেখেছি যে স্বাধীনতা কিভাবে থাকে না, কোন কোন জায়গায় স্বাধীনতা থাকে না। উচ্চপদের একজন ব্যক্তির কোন কোন জায়গায় স্বাধীনতা থাকে না, এটা যদি আমরা ব্রিফ কোশ্চেনের মুখোমুখি হই, তাহলে বলবো কোন কোন জায়গায় স্বাধীনতা থাকে? ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, কাজের স্বাধীনতা থাকে না, এবং সময়ের স্বাধীনতা থাকে না। ইট ইজ এ স্ট্রেঞ্জ ডিজায়ার। এই যে এত 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 অব্লিগেশন, এত এত ঝামেলা, এর পরেও মানুষের একটি অদ্ভুত বাসনা রয়েছে, অদ্ভুত বাসনা, টু সেভ পাওয়ার, যে ক্ষমতা অর্জন করার জন্য।
আচ্ছা, তোমার এই যে এত ঝামেলা, তাহলে এখানে যাইতে হবে কেন? তারপরেও মানুষ সারাটা জীবন মানে জীবনের অর্ধেক সময়টুকু সে আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য, তারপরে হচ্ছে বন্ধুদের আড্ডা সবকিছু বিসর্জন দিয়ে সে ওই পোস্টটাতে যায়। এত ঝামেলার মধ্যেও সে কিন্তু ওইখানে যাইতে চায়। এই যে এই বাসনাটা মানুষের খুব অদ্ভুত। অ্যান্ড টু লস লিবার্টি, এবং এই যে সে ক্ষমতা অর্জন করতে যায়, সে কিন্তু স্বাধীনতাটাকে হারিয়ে ফেলে। or to seek power over others, অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতে যায়, and lose power over a man, অন্যের উপর ক্ষমতা অর্জন করতে যায়। যেমন ধরো তুমি যদি ডিসি হও, তাহলে সারা এক মানে পুরো 64টা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্টের পুরো দায়িত্বই তোমার। যে কোনো জায়গায় তুমি হচ্ছে তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারছো। এই যে তুমি অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করার যে তোমার বাসনা, এইটা করতে যায় তুমি নিজেই নিজের ক্ষমতাকে হারিয়ে ফেলছো, নিজেই নিজের হচ্ছে মানে স্বাধীনতাটাকে হারিয়ে ফেলবে। এই যে তারপরেও কিন্তু মানুষ কি হতে চায়? উচ্চ পথে কিন্তু যেতে চায়। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য রাইজিং অন টু প্লেস, এই যে উচ্চ পদে যদি উঠে, আমরা কিন্তু দেখেছি যে ফ্রান্সিস বেকন নিজেও কিন্তু পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, একই সাথে উনি কিন্তু লর্ড চ্যান্সেলর হয়েছিলেন, মানে আইন বিষয়ের সর্বোচ্চ যে পোস্ট সেই বিষয়টা অর্জন করেছিলেন। ইজ লেবারিয়াস, এই যে তুমি যে উচ্চ পদে যাবে, রাইজিং অন টু প্লেস, তুমি উচ্চ পদে যে যাবে, এটা কিন্তু অত্যন্ত মানে কষ্টসাধ্য কাজ। এখন এইখানে দেখো, তোমাকে উচ্চপদে যদি তুমি যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করে যেতে হবে। একই সাথে জ্ঞান অর্জন করে তোমাকে ওইখানে যাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে। এখানে কিন্তু হচ্ছে পাহাড় বেয়ে ওঠাটাকে কিন্তু, এই যে এখানে উচ্চ একটি জায়গা, এখানে ওঠাটা কিন্তু এটা লেবারের প্রতীক হিসেবে ধরা হয়েছে, এবং হচ্ছে এটা অনেক পরিশ্রমের প্রতীক হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে রাইজিং আনটু প্লেস ইজ লেবারিয়াস, এই যে উচ্চ পথে যাওয়াটা কিন্তু খুবই মানে কি কষ্টসাধ্য বিষয়, পরিশ্রম সাধ্য বিষয়। অ্যান্ড বাই পেইন ম্যান কাম টু গ্রেটার পেইনস, এই যে এত যন্ত্রণা ভোগ করে, ধর হচ্ছে একজন মানুষ 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত লেখাপড়া করে, তারপরে হচ্ছে এত একটি বড় পোস্টে যায়। এই যে এত লেখাপড়া করে যে এত পেইন নিয়ে, যন্ত্রণা নিয়ে, সবকিছু বিসর্জন দিয়ে, এই যে এত কিছু করার পরে সে আরো বড় একটা যন্ত্রণায় যায়। কারণ তোমার একটা কাজ মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু উপর থেকে এসেছে যে না, এইটা করা যাবে না, এটা করেন। তাহলে এই যে করবে তুমি, কিন্তু মানসিক একটা যন্ত্রণা হবে। এই যে মানুষ একটা যন্ত্রণা মানে মাধ্য দিয়ে আরো বড় যন্ত্রণার জায়গায় সে মানে কি করে, অসীম করে, যখন সে উচ্চ একটা পদ লাভ করে। অ্যান্ড ইট ইজ সামটাইমস বেইস। আচ্ছা, বেইস শব্দটার মানে কি? বেইস এটা কিন্তু নিচু করে দেওয়া, হেয় প্রতিপন্ন করে দেওয়া, অমর্যাদা করা। আচ্ছা, যাই হোক, এটা কিভাবে এইখানে অর্থটা এখানে কাজ করে। আচ্ছা, তুমি যদি অনেক মূল্যবান কোনো কিছু জায়গায় রাখতে চাও, তাহলে এখানে কিন্তু তোমাকে বেস বানাতে হবে। তুমি যদি 100 তলা বিল্ডিং বানাতে চাও, এর নিচে কিন্তু বেসটা নিচে আরো তত শক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে উপরে মূল্যবান জিনিসগুলো কিন্তু উপরে রাখবো, কিন্তু বেসটা হচ্ছে নিচে। আমার বেস মানে নিচে, কাদা, যেখানে কাদা থাকে, মাটি থাকে, বালু থাকে, এবং আরো অনেক কিছু থাকে, এর জন্য এটাকে বলা হয়েছে নিচু। আর মানে হচ্ছে এটাকে অসম্মান। অ্যান্ড বাই ইনডিগনিটিস, আচ্ছা, অপমানের দ্বারা। তাহলে কিসের নিচে নেমে এবং অপমানিত হয়ে ম্যান কাম টু ডিগনিটিস, মানুষ কিন্তু মর্যাদা অর্জন করে। যেমন ধরো একজন ব্যক্তি, সে এমপি হবে কোনো একটি পার্লামেন্ট এরিয়া, তাকে কি করতে হয়? একজন শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ মানে চাকরিজীবী পর্যন্ত সবার বাড়িতে বাড়িতে যাইতে হয়, সবার কাছে ভোট চাইতে হয়, সবার কাছে অনুনয় বিনয় করতে হয়, এবং অনেক অভিনয় করতে হয়। এইসব করে এই যে অপমান হয়ে নিচে নেমে তারপরে কিন্তু সে উপরের পোস্টে ওঠে। আচ্ছা, তুমি যদি বড় একটা, সে কিন্তু নিজে একজন পার্লামেন্টের মেম্বার ছিলেন, এর জন্য কিন্তু বলেছে, এই অভিজ্ঞতা থেকে সে বলেছে, তুমি যদি বড় পোস্টে যেতে চাও, তোমাকে নিচু হইতে হবে, আগে নিচু হইতে হবে, বিনয়ী হইতে হবে, মানুষের কাছে যেতে হবে, এবং তোমার অপমান সহ্য করতে হবে, অনেকে অনেক কথা বলবে, সেগুলো সহ্য করতে হবে। আচ্ছা, দ্য স্ট্যান্ডিং ইজ স্লিপারি। আচ্ছা, যাই হোক, তুমি যখন অনেক উপরে উঠবে, সাপোজ ধরো একজন লোক একটি এলাকার এমপি হয়েছেন, এর মানে সে কি একদম স্বাধীন হয়ে গেলেন, একদম সে নিশ্চিত হয়ে গেলেন যে তার পাওয়ার আর কোনোদিন চলে যাবে না। সে তখন আরো বেশি ঝুঁকিতে পড়ে গেছেন। কেন? তার যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, তারা সব সময় চাবে তাই না কিভাবে নিচে নামানো যাবে, এর নামাইতে পারলে আমি যাইতে পারবো। তার দোষ কোথায়, সে কি ভুল কথা বলেছে, সে কি ভুল কাজ করেছে, সে কি অন্যায় করেছে, এগুলো কিন্তু নোট করে রাখতে থাকবে। এই জন্য উচ্চ পদে যখন তুমি উঠবে, তখন কিন্তু এই জায়গাটা অনেক পিচ্ছিল, যে কোনো সময় তুমি স্লিপ করে পড়ে যেতে পারো। কেউ কিন্তু ভাবেনি যে এমপি হওয়ার পরে অথবা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে 2024 সালের এই ঘটনার মাত্র কয়েক মাস পরে তাদের
সমস্ত কিছু মানে কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। অনেক পরিশ্রম করে এমপি হলো, অনেক পরিশ্রম করে হচ্ছে উপজেলা চেয়ারম্যান হলো, কিন্তু 2-3 মাস 6 মাস তারা থাকতে পারলো না। এই জায়গাটা তো থাকার কথা ছিল 5 বছর। এই দেখো উচ্চ পদে উঠেছে, হঠাৎ করে কিন্তু স্লিপ করে পড়ে গেছে। অ্যান্ড দ্য রিগ্রেস এবং পতন ইজ আইদার এ ডাউনফল। যদি তুমি উচ্চ পদ থেকে পতন ঘটে, পতন ঘটলে কি হবে? এই যে ফ্রান্সিস বেকন কিন্তু তার একটা উচ্চ পদ ছিল, সেই পদ থেকে কিন্তু তারও পতন ঘটেছিল। এই যে পতন যদি ঘটে তাহলে কি হবে? উচ্চ পদ যদি তোমার রিগ্রেস হয়, উচ্চ পদটা যদি তুমি হারিয়ে ফেলো, উচ্চ পদটা যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তোমার ডাউনফল হবে, তুমি নিচে নেমে যাবে। ডাউনফল মানে নিচের দিকে পড়ে যাওয়া। এখান থেকে যদি আমি আমার এই মার্কারটা ছেড়ে দিই, তাহলে নিচের দিকে পড়ে যাবে। তাহলে এরকম পতন ঘটবে, নিচে পড়ে যাবে। অর পতন যদি নাও ঘটে, অ্যাটলিস্ট অ্যান এক্লিপস, তুমি আধারে পড়ে যাবে। আধারে পড়ে যাবে বলতে কি বুঝাইলো? তুমি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তুমি জেলখানায় চলে যেতে পারো। যেমন ফ্রান্সিস বেকন কিন্তু তার পোস্টটি হারিয়ে এসে কিন্তু কোথায় গিয়েছিল? জেলখানায় গিয়েছিল। অনেক এমপি, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার এরা কিন্তু এখনো জেলে রয়েছে, তারা একটা সময় অনেক উপরের পোস্টে ছিল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। হুইচ ইজ মেলানকলি থিং, যা হচ্ছে খুবই বিষণ্ণপূর্ণ, বিষণ্ণপূর্ণ মানে জিনিস। এই যে বিষণ্ণপূর্ণ জিনিস, এইখানে আমরা কিন্তু দেখেছি কাম নান্স ইজ কুইক, ফোয়েরিস নান্স এস কাম ভ্যালিস ভ্যাবারি। এই যে এইখানে দেখো, এই যে এই লাইনটা, এটা কিন্তু ইতালিক লাইন, ইতালিতে ইতালি ভাষায় লেখা। আমরা তো ইতালি ভাষা বুঝি না। এটা একটা ট্রান্সলেট যদি আমরা ইংরেজিতে করি তাহলে কি হবে? সিন্স ইউ আর নো লঙ্গার হোয়ার ইউ ওয়্যার। তুমি যদি আগে যা ছিলে সেই জায়গাটা যদি তুমি ধরে রাখতে না পারো, তুমি যা ছিলা, যেমন তুমি এখন স্টুডেন্ট, এখন তোমার স্টুডেন্ট, তুমি হচ্ছে রাইটিং করছো, ধীরে ধীরে পড়ছো, আরো যাচ্ছ, অভিজ্ঞতা লাভ করছো, দক্ষতা অর্জন করছো। এগুলো যদি তুমি করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার ধীরে ধীরে উপরের দিকে না নিচের দিকে নামা শুরু হবে। তুমি যা শিখেছিলে সবই ভুলে যেতে থাকবে। যেমন 9-10 যে ম্যাথামেটিক্স গুলো শিখেছিলে, এখন কিন্তু অনেকে সেগুলো ভুলে গেছো। যারা আর্টস থেকে পড়েছো, সায়েন্সের অনেকেই হয়তো পারবে। অ্যান্ড হোয়াই শুড ইউ কেয়ার টু লিভ? তুমি যা ছিলে আর তা না থাকলে কেন বাঁচতে চাইবে? তুমি যেই এটা কিন্তু আমরা আমরা কিন্তু ফ্রান্সিস বেকনের লাইফ থেকে কিন্তু অবশ্যই আমরা দেখে এসেছি। কোথায় দেখেছি? এইখানে, এখানে দেখেছি যে সে যে পোস্টে ছিল আর তার জন্ম কত, জন্মটা যদি আমি তোমাদের দেখাই 1561, এবং 1561 থেকে হচ্ছে আরো কিন্তু অনেকদিন তার বাঁচার কথা ছিল। তাহলে সে কিন্তু অল্প বয়সে আরো স্বাভাবিক জীবনী, কিন্তু 21 সালে তার হচ্ছে পোস্ট হবে, 26 সালে কিন্তু সে মারা যায়। ইচ্ছাকৃতভাবে মারা গেছে বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, তাহলে আমরা যদি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে তুমি যা ছিলে তা যদি তুমি আর না থাকো, তাহলে তুমি আর বাঁচতে চাইবে কেন? তাহলে তোমার আর বাঁচার কি প্রয়োজন? এর মানে তোমার যে জায়গাটা, সেই জায়গাটা তোমার ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবে এবং কোন পদ্ধতিতে ধরে রাখবে? ধরে রাখার প্রসেস কি? 2টা প্রসেস না কয়টা প্রসেস? এই প্রসেসগুলো যদি তুমি ভায়োলেট করো, এবং কোন মানে 2টা পথের কোন পথে গেলে তোমার ভবিষ্যৎ পরিণতি কি হবে, এই অভিজ্ঞতা কিন্তু উনি পরবর্তী প্যারায় শেয়ার করেছেন এবং পরবর্তীতে দেখিয়েছেন। আমরা সেগুলো প্যারাফ্রেজ আকারে দেখব। আমরা যদি এইখানে এখানে যদি এটা দেখার চেষ্টা করি, কি করেছেন? দ্য বার্ডেন অফ হাই পজিশন। হাই পজিশনের যে বোঝা, এই বোঝাগুলো আসলে অ্যাকচুয়ালি কি কি? পিপল ইন হাই পজিশন আর লাইক সার্ভেন্ট ইন 3 ways. They serve the ruler of the state, they serve public opinions and reputation, and they serve their duties and business. This means they have no real freedom. প্রকৃতপক্ষে সবাই মানে পাবলিকের সার্ভেন্ট করছে, নিজের ফেমের সার্ভেন্ট করছে, রাষ্ট্রের সার্ভেন্ট করছে। অ্যাকচুয়ালি তাহলে সার্ভেন্টই যদি সে করে থাকে, তাহলে নিজের তার আর কোনো স্বাধীনতা থাকে না। নাইদার আবার দেয়ার ওন লাইফ, নট দেয়ার অ্যাকশন, নট দেয়ার টাইম। নিজের যে কাজ, নিজের যে জীবন, নিজের যে কর্ম, নিজের যে সময়, এগুলোর কোনো কিছুই তার স্বাধীনতা আর থাকে না। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট পিপল ডিজায়ার পাওয়ার। এটা অদ্ভুত যে মানুষ তারপরও কি চায়, মানে ক্ষমতা চায়। অনলি টু লস দেয়ার লিবার্টি, শুধুমাত্র তার স্বাধীনতাটাকে হারিয়েও সে ক্ষমতা চায়। দ্য ক্লাইম্ব টু পাওয়ার ইজ ফুল অফ হার্ড ওয়ার্ক। এই যে ক্ষমতায় যদি তুমি উঠতে চাও, এটা কিন্তু প্রচন্ড পরিশ্রমপূর্ণ একটি কাজ, স্ট্রাগল, খুবই কষ্টসাধ্য কাজ, অ্যান্ড অফেন হিউমিলিয়েশন। মাঝে মাঝে এটা হচ্ছে অপমানজনক কাজও হয়ে থাকে। হুইচ অনলি দেন ব্রিং ডিগনিটি। ওয়ান্স এ পারসন গেইন পাওয়ার, ইট ইজ আনস্টেবল। যখন একজন মানুষ এত পরিশ্রম করে পাওয়ারে উঠলো, তারপরেও এটা ধরে রাখার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এটা খুবই আনস্টেবল এবং খুবই মানে নড়বড়ে হয়ে যায়, ডেঞ্জারাস হয়ে যায়। হোয়েন দে ফল, যখন তাদের পতন ঘটে, ইট ইজ আইদার এ কমপ্লিট রুইন, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে সে, অর অ্যাট লিস্ট ডিক্লাইন, অথবা সে মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, জেলখানায় থাকে,
হুইচ ইজ অলওয়েজ স্যাড, যা হচ্ছে খুবই হৃদয় বিদারক। আচ্ছা, এইখানে আমরা অবশ্যই দেখেছি এই যে অংশগুলো, এগুলো সবগুলোই আমরা হচ্ছে 3টে ধাপেই রাখবো। এখানে মেইন যে রাইটিংটা, তারপর হচ্ছে অর্থ দিয়ে, তারপরে হচ্ছে প্যারাফ্রেজ অর্থ, এবং আরো প্যারাফ্রেজ রয়েছে, সবগুলোই তোমাদের নোট আকারে লঙ্গলে থাকবে এবং তোমরা এখান থেকে নিতে পারবে। আশা করি তোমরা প্রথম প্যারাটা বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় যে প্যারাটি আমরা আলোচনা করব, সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম প্যারার বিশ্লেষণটি সমাপ্তি করছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এর সাথে প্রত্যাশা করছি তোমার বন্ধুদের লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। Who is being